सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। हम अपने देश की सेवा के कार्य में जुटे रहेंगे। हम संख्या बल के सामने सर झुकाते हैं और आपको विश्वास दिलाते हैं कि जो कार्य हमने अपने हाथ में लिया है वो जब तक राष्ट्रीय उद्देश्य पूरा नहीं कर लेंगे तब तक विश्राम से नहीं बैठेंगे, तब तक आराम से नहीं बैठेंगे। अध्यक्ष महोदय, मैं अपना त्यागपत्र राष्ट्रपति महोदय को देने जा रहा हूं। অটল বিহারী বাজপেয়ী মনে হয় তিনি এই কথাগুলো বলতে পারেন, কারণ ভারতীয় রাজনীতিতে যে মহিরুহরা রয়েছেন তাদের মধ্যে বাজপেয়ী অন্যতম। তার অন্যতম কারণ হচ্ছে যে বাজপেয়ী যে সময় ভারতীয় রাজনীতিতে এসেছিলেন, বিশেষ করে স্বাধীনতার আগে, অর্থাৎ ভারতীয় রাজনীতির একটা বিশাল পর্যায়ে তিনি দেখেছেন। সেটা জওহরলাল নেহরু হোক, ইন্দিরা গান্ধী হোক, রাজীব গান্ধী হোক, এমনকি পরবর্তী সময়ে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার প্রধানমন্ত্রীত্বের সময় নেওয়া হয়েছিল। তাই আজকের ভিডিওটা স্পেশালি বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে কেন অন্যতম সেরা প্রধানমন্ত্রী তাই বিশ্লেষণ করব। এই বিশ্লেষণ করতে গিয়ে প্রথমত অটল বিহারী বাজপেয়ীর জীবনী, তার এই বিরাট রাজনৈতিক ক্যারিয়ার যেখানে প্রচুর অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে, কি না কি তিনি দেখেছেন, আজকে ভারতীয় জনতা পার্টির এই জায়গায় আসার পেছনে, অর্থাৎ যে প্রজন্ম ভারতীয় জনতা পার্টিকে আজকে রান করছে, শেষ পর্যায়ে বাজপেয়ীও কিন্তু বিষয়টি দেখে গিয়েছেন। অর্থাৎ দীর্ঘ একটা ক্যারিয়ার, দীর্ঘ অভিজ্ঞতা এই অটল বিহারী বাজপেয়ীর। এবং আজকের ভিডিওর মধ্যে দিয়ে পরিষ্কার করব যে বাজপেয়ী বিশেষ করে 1999 থেকে 2004 পর্যন্ত যখন প্রধানমন্ত্রী ছিলেন কোন কোন বিষয় এগিয়েছিল আমার দেশ ভারত। তাই যে কোনো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আজকে এই ইতিহাসের পর্যালোচনায় আপনাদের সামনে নিয়ে আসব অটল বিহারী বাজপেয়ী এমন একজন ব্যক্তিত্বকে, যিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, দেশের রাজনীতিতেও অত্যন্ত প্রিয় এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি আজও উদাহরণস্বরূপ মানুষের মনে রয়ে গিয়েছেন। আইএম বোসের আবারও একটা নতুন ভিডিও স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। বাজপেয়ী 1924 সালের 25শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা কৃষ্ণদেবী এবং পিতা কৃষ্ণবিহারী বাজপেয়ী। তার বাবা তাদের নিজ শহরে একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার পিতামহ শ্যামলাল বাজপেয়ী উত্তরপ্রদেশের আগ্রা জেলার বাতেশ্বর গ্রামে তার পৈতৃক গ্রাম থেকে গোয়ালিয়রের কাছে মোরেনায় চলে এসেছিলেন। বাজপেয়ী গোয়ালিয়রে সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা শুরু করেন। 1934 সালে তার বাবা প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর ওই সালেই তিনি উজ্জয়িনী জেলার বারনগরের অ্যাংলো ভার্নাকুলার মিডল স্কুলে ভর্তি হন। পরবর্তীকালে তিনি গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজে হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে বিএ ডিগ্রির জন্য পড়াশোনা করেন। তিনি কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্যকুমার সভায় যোগদানের মধ্যে দিয়ে গোয়ালিয়রে তার সক্রিয়তা শুরু হয়, যেখানে তিনি 1944 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1939 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর একজন স্বয়ংসেবক বা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। বাবা সাহেব আপ্তে দ্বারা প্রভাবিত হয়ে তিনি 1940 থেকে 1944 সাল পর্যন্ত আরএসএস এর অফিসার্স ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। তিনি 1947 সালে প্রচারক হয়ে ওঠেন। ভারত বিভাজনের কারণে আইন অধ্যয়ন ছেড়ে দেন বাজপেয়ী। তাকে একজন বিস্তারক হিসেবে উত্তরপ্রদেশে পাঠানো হয় এবং পরপরই তিনি দীনদয়াল উপাধ্যায়ের রাষ্ট্রধর্ম, পঞ্চজানিয়া এবং দৈনিক স্বদেশ এছাড়াও বীর অর্জুন পত্রিকায় কাজ শুরু করেন। 1942 সালে মাত্র 16 বছর বয়সে বাজপেয়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় সদস্য হয়েছিলেন। যদিও আরএসএস ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল, তবুও 1942 সালের অগস্ট মাসে বাজপেয়ী এবং তার বড় ভাই প্রেমকে ভারত ছাড়ো আন্দোলনের সময় 24 দিনের জন্য গ্রেফতার করা হয়। জনসমাগমের অংশ থাকা অবস্থায় 1944 সালের 27শে অগস্ট বাটেশ্বর জঙ্গিদের অনুষ্ঠানে তিনি অংশ নেননি বলেই লিখিত বক্তব্য দেওয়ার পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি সারা জীবনে এই অভিযোগটিকে একটি মিথ্যা গুজব বলে চিহ্নিত করেছেন। অটল বিহারী বাজপেয়ী তিনি রাজনীতির মঞ্চে এই যে জার্নি তা শুরু করেছিলেন একজন সাংবাদিক হিসেবে। হিন্দি সাহিত্য জনপ্রিয় পত্রিকা রাষ্ট্রধর্ম, হিন্দি সাপ্তাহিক, পঞ্চজন্য, বীর অর্জুন প্রভৃতি এই দৈনিকগুলো সম্পাদনার কাজ করে গিয়েছেন তিনি একসময়। 1951 সালের 21শে অক্টোবর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত
জনসংঘে যোগ দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী সহ বিভিন্ন নেতৃত্ব। এরপর 1952 সাল লোকসভা নির্বাচনে জনসংঘ মাত্র 3টি আসনে জয়লাভ করেছিল। আর এই সালেই কানপুরে জনসংঘের প্রথম অখিল ভারতীয় সম্মেলনে দীনদয়াল উপাধ্যায় তার কাজের জন্য এই অটল বিহারী বাজপেয়ীকে তিনি কানপুরের ওই সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ীর উদ্যম, তার কর্মক্ষমতা, কবি হিসাবে তার অসামান্য গুণ, তার শ্যামাপ্রসাদ মুখার্জিরও কিন্তু চোখ এড়ায়নি। মুগ্ধ শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে নিজের আপ্তসহায়ক বানিয়ে নিয়েছিলেন। 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির কাশ্মীরে রহস্যজনকভাবে মৃত্যু হয়। তারপর অটল বিহারী বাজপেয়ী ও দীনদয়াল উপাধ্যায় ভারতীয় জনসংঘের ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। 1968 সালে দীনদয়াল উপাধ্যায়েরও মৃত্যু হয় এবং তার মৃত্যু ছিল রহস্যজনক। অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনসংঘের সভাপতির আসন গ্রহণ করেন সেই সময়। 1952 সালে লোকসভা নির্বাচনের সময় তার ভাষণ শৈলী সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 1957 সালে উত্তরপ্রদেশের বলরামপুর আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে যখন লোকসভায় এলেন, তখন প্রথম দিনের ভাষণেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন জওহরলাল নেহরু। বক্তৃতা শেষে তিনি অটল বিহারী সম্বন্ধে বলেছিলেন যে, তোমার ভেতরে ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত গুণগুলোই রয়েছে। সম্পূর্ণ বিপরীত মতাদর্শের মানুষ হওয়া সত্ত্বেও জওহরলাল নেহরুর এতটাই স্নেহ করতেন যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছিলেন। যখন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তখন জওহরলাল নেহরু ভারতের তরফ থেকে অটল বিহারী বাজপেয়ীকে পাঠিয়েছিলেন আমেরিকাতে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এই জনসংঘে তখন টালমাটাল অবস্থা ছিল। এই রাজনৈতিক দলটি ভবিষ্যতে টিকবে কিনা তা নিয়ে তৎকালীন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রচিন্তাবিদরা বহু আলোচনা করেছিলেন এবং তারা মাঝে মাঝেই বলতেন যে এই দলটি টিকিয়ে রাখবার ক্ষমতা কারো নেই। কিন্তু সব হিসেব ওলটপালট করে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং তার অসাধারণ নেতৃত্বের গুণ। তিনি সারা জীবন বিরোধীদের কাছ থেকে একটি কথাই শুনেছেন, দ্য রাইট ম্যান ইন দ্য রং পার্টি। আজকের পার্লামেন্টে যখন ঘৃণা, কুৎসা, সমালোচনা, তীব্র আক্রমণ এবং প্রতি আক্রমণ দেখি, আমরা তখন হাঁপিয়ে উঠি। আমাদের মনে পড়ে যায় 80 এবং 90-এর দশকে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, চন্দ্রশেখর চৌধুরী দেবীলাল, ইন্দ্রজিৎ গুপ্ত, গুরুদাস দাশগুপ্ত, লালু প্রসাদ যাদব, সুষমা স্বরাজ এবং কংগ্রেস কিংবা বামেদের সম্মিলিত যুক্তিসঙ্গত গঠনমূলক বক্তৃতা এবং কিছু ডিবেট। অসামান্য হিন্দিতে অটল বিহারী বাজপেয়ীর কবিতা আর লালু প্রসাদ যাদবের শায়েরি আজকের পার্লামেন্টে আর এসব কোথায় শোনা যায়? আজকের পার্লামেন্ট দেখে সেই সব দিনগুলোর কথা আমাদের স্বপ্নের মতোই মনে হয়। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। 1968 সাল থেকে 1974 ভীষণ ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছিল এই সময়টা। রাজনৈতিক প্রতিপত্তি সেই সময় সারা ভারতবর্ষে ভীষণ খারাপ অবস্থার মধ্যেই ছিল। 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা জনসংঘের সামনে একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছিল ভারতের রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠার। আর বিচক্ষণ রাজনীতিবিদ অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, নানাজি দেশমুখরা এই সুযোগটি গ্রহণ করেছিলেন। অজাত শত্রু জননেতা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের অবিস্মরণীয় জরুরি অবস্থা বিরোধী আন্দোলনে জনসংঘ কিন্তু সেই সময় যোগ দিয়েছিল। আর ভারতের প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাদের মতোই অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, লালকৃষ্ণ আডবাণীকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তারা জেলে বন্দী হন। আর জেলে থাকাকালীনই অটল বিহারী বাজপেয়ী তার কবিসত্তাকে যদিও কখনো ভোলেননি, জেলে বসেও সেখানে তিনি হিন্দিতে একাধিক বিখ্যাত কবিতা রচনা করে গিয়েছিলেন। জরুরি অবস্থা সমাপ্ত হওয়ার পর সংগঠন কংগ্রেস, জনসংঘ, ভারতীয় লোকদল, সোশ্যালিস্ট পার্টি, স্বতন্ত্র পার্টি ঐক্যবদ্ধ হয়ে 1977 সালের জানুয়ারি মাসে জনতা পার্টি নামে নতুন একটি দল তৈরি করে এবং ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনে লড়েন তারা এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস পরাজিত হয়। নতুন প্রধানমন্ত্রী হন মোরারজি দেসাই, প্রথম কোনো অকংগ্রেসি সরকার। অটল বিহারী বাজপেয়ী এই সরকারের বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বাজপেয়ী বিদেশমন্ত্রী থাকার সময় একটি অসাধারণ ঘটনা ঘটেছিল। তিনি বিদেশ দপ্তরে শপথ গ্রহণ করে প্রথম যেদিন নিজের দপ্তরে গিয়েছিলেন, ভারতবর্ষে প্রথম কোনো অকংগ্রেসি সরকারের মন্ত্রীরা মন্ত্রিত্বের শপথ নিয়ে এসেছেন দিল্লি আলো করে বসতে। তাই পুরনো কংগ্রেস নেতাদের ছবি যদি থাকে তাহলে তাদের খারাপ লাগতে পারে এবং অটল বিহারী বাজপেয়ী চিরকালই কংগ্রেসের বিরোধী ছিলেন। দপ্তরের প্রধান সচিব দেওয়াল থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি বিশাল বড় প্রতিকৃতি সেটি সরিয়ে দিয়েছিলেন।
কিন্তু অটল বিহারী বাজপেয়ী এসেই প্রথম লক্ষ্য করেন যে নেহরুর সেই ছবিটি কিন্তু দেওয়ালে নেই। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন বাজপেয়ী। কড়া ভাষায় বলেন যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবিটি যেন আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। তার সাথে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রাজনৈতিক মতপার্থক্য ছিল, একথা ঠিক, কিন্তু তিনি কখনোই তার শত্রু ছিলেন না। এই উদারতা আজকের জাতীয় পার্লামেন্টে সত্যি ভারতবর্ষের বুকে শুধু বিরলই নয়, অসম্ভব বলেই মনে হয়। জনতা পার্টির ভেতরে থাকবার সময় তার এবং জনসংঘের দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তৎকালীন সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব করে এসেছে। পার্টির ভেতর থেকে নিজেদের পার্টি রাজনৈতিক সংগঠনের প্রচার করছেন বাজপেয়ী, আডবাণী, নানাজি দেশমুখ সহ জনসংঘ নেতারা। এমন বহু অভিযোগ ছিল। বহু অন্তর্কলহের জন্যই ৭৯ সালে মোরারজি দেশাই পদত্যাগ করতে বাধ্য হন এবং জনতা পার্টি সরকার পড়ে যায় এবং তার জায়গায় ক্ষমতায় আসেন ফের একবার ইন্দিরা গান্ধী। ১৯৮০ সালে জনতা পার্টির কার্যনির্বাহী সমিতির পার্টি সদস্যদের দ্বৈত দলীয় সদস্যপদ অর্থাৎ দুটো দলে একসঙ্গে থাকবার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তাদের মূল তীর ছিল অটল বিহারী বাজপেয়ী, আডবাণী সহ বিভিন্ন জনসংঘের পুরনো নেতৃত্বের উপরই। তাদের মনে হয়েছিল জনসংঘের লোকেরা তাদের পার্টিতে ঢুকে গোপনে নিজেদের সংগঠন বৃদ্ধি করছে। শেষ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী, নানাজি দেশমুখ, লালকৃষ্ণ আডবাণী তারা সকলেই জনতা পার্টি থেকে বেরিয়ে আসেন। ১৯৮০ সালের এপ্রিল মাসে জনসংঘের সমস্ত নেতারা ভারতীয় জনতা পার্টি জন্ম দেন। পার্টির প্রথম সভাপতি হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। দলের ১৯৯১ সালে নির্বাচনী ইস্তাহার এবং সারনাথ অধিবেশনে ১৯৯২ সালের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি মূল্যবোধ ভিত্তিক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গান্ধীবাদী সমাজতন্ত্রে বিশ্বাস করে। এটা দেখলে আপনার অবাক লাগতে পারে যে ভারতীয় জনতা পার্টি তার প্রতিষ্ঠাকালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে গান্ধীবাদী সমাজবাদ এবং ধর্মনিরপেক্ষতাকেই তার রাজনীতির মূল কথা হিসেবে ধরে রেখেছিল। অটল বিহারী বাজপেয়ী প্রথম ম্যানিফেস্টোতে স্বরাজ এবং স্বনির্ভরতা এই দুটো প্রত্যয়ের উপর খুব গুরুত্ব দিয়েছিলেন। এছাড়াও দীনদয়াল উপাধ্যায় একাঙ্গ মানবতাবাদকে তারা তাদের রাজনৈতিক মতাদর্শে স্থান দেয়। সবার উপরে ছিল অটল বিহারী বাজপেয়ী এর রাজনৈতিক গুরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জাতীয়তাবাদী হিন্দু আদর্শ। আর ভারতীয় জনতা পার্টির দৃষ্টিতে সারা ভারতের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতীয় সুসংবদ্ধতার অন্তর্নিহিত মূল সুর হল হিন্দুত্ব। অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল জানেন? ১৯৯২ সালের আন্দোলন রাম মন্দির। আর এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন অশোক সিংহাল, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সহ বিভিন্ন কট্টর হিন্দুত্ববাদী নেতৃত্ব। অটল বিহারী বাজপেয়ীর প্রথম দিকেই এই আন্দোলনের সাথে সঠিকভাবে ছিলেন কিনা তা নিয়ে বহুজনের বহু মতভেদ রয়েছে। যদিও সেখানে করসেবা এবং ৬ ডিসেম্বরের কয়েকদিন আগে তার ঐতিহাসিক ভাষণ নিয়ে বিরোধীরা কিন্তু অনেক কঠোর অভিযোগ এনেছিল বাজপেয়ীর বিরুদ্ধে। পরবর্তীকালে আমরা দেখেছি যে বাজপেয়ী রাম মন্দির আন্দোলনকে নিয়ে এবং বাবরি মসজিদ ভাঙা নিয়ে নীরব থেকেছেন। সারা ভারতবর্ষে যে ভয়ঙ্কর দাঙ্গা সেই সময় ছড়িয়ে পড়েছিল তা নিয়েও তিনি নীরব থেকেছেন। এর আগেও অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। ১৯৭১ থেকে ৭২ সালে যখন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের উপর পাকিস্তানের ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি সামরিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সমর্থন করে অটল বিহারী বাজপেয়ী একটি বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন। অনেকেই বলেন সেখানে তিনি দেবী দুর্গার সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করেছিলেন, কিন্তু অটল বিহারী বাজপেয়ী পরবর্তীকালে যদিও এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। তবে এই যে ঘটনাগুলো বললাম, যে একদিকে রাম মন্দির ইস্যু এবং যে দাঙ্গা, তা নিয়ে অটল বিহারী বাজপেয়ীর কি ভূমিকা ছিল তা অনেকেই এখনও ঠিক পরিষ্কার করে বলতে পারেন না। ১৯৯৫ সালের নভেম্বর মাসে ভারতীয় জনতা পার্টির মহা অধিবেশনে লালকৃষ্ণ আডবাণী নির্বাচনের আগে অটল বিহারী বাজপেয়ীকে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। আর ১৯৯৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হলো এবং জাতীয় এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এককভাবে পার্লামেন্টের ভেতরে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গড়ার ক্ষেত্রে কিন্তু যে সংখ্যার দরকার ছিল সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে অটল বিহারী বাজপেয়ীকেই সেই সময় সরকার গড়তে হয়। আর পার্লামেন্টের সেই সময় তার ঐতিহাসিক ভাষণ আজও ইতিহাসের পাতায় ভারতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার বক্তৃতা। পার্লামেন্টের ভেতরে স্পিকারকে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, স্যার ব্যাঘাত ঘটালে আমি চালিয়ে নেব, কিন্তু বাধা দিলে তো পারবো না। এই ব্যাঘাত আর বাধা দেওয়ার সীমারেখা আজকের সাংসদরা হয়তো বোঝেনি না এবং বিজেপির বিরুদ্ধে সকলকে এক কাটা হতে দেখে অটল বিহারী বাজপেয়ী
তিনি বলেছিলেন, রাজনৈতিক সততা আজ পণ্যে পরিণত হয়েছে। তার বক্তৃতায় ভরপুর ছিল ভারতীয় সংস্কৃতি ও কাব্যের উদ্ধৃতি। বিজেপির প্রতি চিরাচরিত সাম্প্রদায়িকতার প্রশ্নে বিরোধীরা প্রশ্ন তুললেই বাজপেয়ীর প্রতিক্রিয়া ছিল, আমাদের দেশে বিশ্বাসী অবিশ্বাসী সকলেই অবস্থান করে, এখানে কাউকে ক্রুশে চড়ানো হয়নি বা ঢিল ছুঁড়ে মেরে দেওয়া হয়নি। किस लिए इकट्ठे हो जाओ? देश के भले के लिए स्वागत है। हम भी अपने ढंग से देश की सेवा कर रहे हैं, और अगर हम देशभक्त न होते और अगर हम निस्वार्थ भाव से राजनीति में अपना स्थान बनाने का प्रयास न करते, और हमारे इन प्रयासों के पीछे 40 साल की साधना है। ये कोई आकस्मिक जनादेश नहीं है, कोई चमत्कार नहीं हुआ है। हमने मेहनत की, हम लोगों में गए, हमने संघर्ष किया है। पार्टी 365 दिन चलने वाली पार्टी है। ये कोई चुनाव में कुकुर मुक्के की तरह से खड़ी होने वाली पार्टी। এরপরে অকারী দল শিবসেনার মতন 24টি দলের সমর্থনে কেন্দ্রে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সরকার গঠন করেন অটল বিহারী বাজপেয়ী। জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে বারবার সরকার ফেলে দেওয়ার ভয় দেখালেও অটল বিহারী বাজপেয়ীর বলিষ্ঠতার সঙ্গে সরকার চালিয়ে গিয়েছেন। অটল বিহারী বাজপেয়ীর সরকারের সামনে এসেছিল 3টি বড় বড় চ্যালেঞ্জ, এবং 3টি চ্যালেঞ্জকেই একদম দক্ষ বাউন্সারের মতোই সামলে নিয়েছিলেন অটল বিহারী। এই 3টি চ্যালেঞ্জ কি ছিল? ভারতের অখণ্ডতা, রাষ্ট্রীয় সুরক্ষা এবং একটি শক্তিশালী দেশ গঠনের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। পারমাণবিক পরীক্ষা সম্পাদনা। 1998 সাল মে মাসে ভারতের রাজস্থানের পোখরানের মরুভূমিতে 5টি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষার 24 বছর পরে এই পরীক্ষা চালানো হয়। 2 সপ্তাহ পরে পাকিস্তান তার নিজস্ব পারমাণবিক পরীক্ষা দ্বারা সাড়া দেয় এবং 9তম জাতি ঘোষিত হয়। যদিও কিছু দেশ যেমন ফ্রান্স ভারতের রক্ষণাত্মক পারমাণবিক শক্তির অধিকার সমর্থন করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য তথ্য সম্পদ এবং প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তীব্র আন্তর্জাতিক সমালোচনা এবং বিদেশি বিনিয়োগ এছাড়াও বাণিজ্য ক্রমাগত পতন সত্ত্বেও পারমাণবিক পরীক্ষার অভ্যন্তরীণভাবে জনপ্রিয় ছিল। প্রকৃতপক্ষে আরোপিত এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভারতকে সেভাবে এই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করতে কোনোভাবেই আটকাতে পারেনি। যদিও ভারত পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অবশেষে মাত্র 6 মাস পরই প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এরপর ছিল লাহোর সম্মেলন। 1998 সালের শেষের দিকে এবং 1999 সালের প্রথম দিকে বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে একটি পূর্ণমাপের কূটনৈতিক শান্তি প্রক্রিয়া প্রচেষ্টা শুরু করেছিলেন। 1999 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি লাহোর বাস সার্ভিসের ঐতিহাসিক উদ্বোধন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ী কাশ্মীর বিবাদ এবং পাকিস্তানের সাথে অন্যান্য দ্বন্দ্ব স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে একটি নতুন শান্তি প্রক্রিয়া শুরু করেছিলেন। ফলশ্রুতিতে যদিও লাহোরের ঘোষণা সংলাপ বাণিজ্য সম্পর্ক এবং পারস্পরিক বন্ধুত্বের অঙ্গীকার করে এবং দক্ষিণ এশিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যের পরিকল্পনা শুরু করা হয়েছিল। এর ফলে কি হয়, 1998 সালের পারমাণবিক পরীক্ষা সৃষ্ট উত্তেজনা শুধু দুদেশের মধ্যেই নয়, দক্ষিণ এশিয়া এবং বাকি বিশ্বেও উত্তেজনা কিন্তু কমিয়ে দিয়েছিল। 1999 সালের মে মাসে কিছু কাশ্মীরি রাখাল কাশ্মীর উপত্যকায় জঙ্গি এবং ঊর্ধ্ববিহীন পাকিস্তানি সৈন্যদের, অনেকেই সরকারি পরিচয় এবং পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব অস্ত্র সহ ছিল বলে মনে করা হয়, তার উপস্থিতি তাদের লক্ষ্য করা যায়। সেখানে তারা সীমান্ত পাহাড় এবং মানববিহীন সীমান্ত চৌকির নিয়ন্ত্রণ গ্রহণ করে। আক্রমণটা কার্গিল শহরের চারপাশে কেন্দ্রীভূত ছিল, কিন্তু এছাড়াও সিয়াচেন হিমবাহের বাতালিক এবং আখনুট সেক্টর আর্টিলারি এক্সচেঞ্জ তখন চলছিল। ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের সাথে সাথে 1999 সালের 26শে মে চালু করা হয়। এর ফলে ভারতীয় সামরিক বাহিনী ভারী আর্টিলারি গোলাবর্ষণের মধ্যেই হাজার হাজার জঙ্গি ও সৈন্যের সাথে লড়াই শুরু হয় এবং অতি উচ্চতায় অত্যন্ত ঠান্ডা আবহাওয়া তুষারপাতের মুখোমুখি হতে হয়। 3 মাস ব্যাপী কার্গিল যুদ্ধে 500 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছিল এবং ধারণা করা হয়েছে যে 600 থেকে 4000 পাকিস্তানি জঙ্গি ও সৈন্যেরও মৃত্যু হয়েছিল। ভারত পাকিস্তানি জঙ্গি এবং নর্দার্ন লাইট পদাতিক সৈন্যদের পেছনে ঠেলে দেয়। প্রায় 70% অঞ্চল ভারত দ্বারা পুনর্দখল করা হয়। বাজপেয়ী মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে একটি গোপন চিঠি পাঠিয়েছিলেন,
যে যদি পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ড থেকে না সরে আমরা তাদের বের করে দেব কোনো না কোনোভাবে। অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি অতিক্রম করার কথা অস্বীকার করেননি। পাকিস্তান সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন উভয়ই এই আক্রমণ বন্ধ করতে অস্বীকার করে অথবা ভারতকে তাদের সামরিক অভিযান বন্ধ করার হুমকি দেয়। জেনারেল পারভেজ মুশারফকে পুনরায় ডাকা হয়েছিল। নওয়াজ শরীফ অবশিষ্ট জঙ্গিদের এলওসি বরাবর অবস্থান থেকে সরে যেতে বলেন। জঙ্গিরা শরীফের আদেশ মেনে নিতে রাজি ছিল না, কিন্তু এনএলআই সৈন্যরা প্রত্যাহার করে নেয়। জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হয় অথবা সংঘর্ষে পিছু হটতে বাধ্য হয়, যা পাকিস্তান প্রত্যাহারের ঘোষণার পরেও অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও কার্গিলের যুদ্ধ নিয়ে দারুণ একটি ঘটনা পরবর্তীকালে আমাদেরকে শুনিয়েছিলেন এক ফিল্ড মার্শাল। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঠাট্টা করে বার্তা পাঠিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডনকে পাঠাতে হবে লাহোরে। অটল বিহারী বাজপেয়ী এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন এবং বিজ্ঞানী আব্দুল কালাম তৈরি করেছিলেন একটি মিসাইল যার নাম দিয়েছিলেন রবিনা টন্ডন। লাহোরের দিকে মুখ করে তুলে পাঠিয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, মাননীয় নওয়াজ শরীফ, রবিনা টন্ডন তৈরি আছে, আপনি বললেই সুইচ টিপে আপনার লাহোরে পাঠিয়ে দেব। 1999 সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কার্গিল অভিযানের পর। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ লোকসভায় 543টি আসনের মধ্যে 300টি আসন জিতে স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1999 সালে 13ই অক্টোবর বাজপেয়ী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং 1999 সালের ডিসেম্বর মাসে একটি জাতীয় সংকটের উদ্ভব হয়, যখন ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814 কাঠমান্ডু থেকে নয়াদিল্লি আসবার পথে 5 জন সন্ত্রাসবাদী অপহরণ করে তালিবান শাসিত আফগানিস্তানে নিয়ে যায়। অপহরণকারীরা মাসুদ আজহারের মতন কিছু সন্ত্রাসবাদীকে কারাগার থেকে মুক্তিসহ বেশ কিছু দাবি জানিয়েছিল। চাপের মুখে অবশেষে সরকার নতি স্বীকার করে। যশবন্ত সিং সে সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সন্ত্রাসবাদীদের সঙ্গে আফগানিস্তানে উড়ে যান তিনি এবং মাসুদ আজহারের বিনিময়ে যাত্রীদের মুক্তি চান। সারা দেশ অপমানে ফুঁসছিল। সেই পরিস্থিতিতে যেভাবে সাহসী পদক্ষেপ নিয়ে যাত্রীদের মুক্ত করেন বাজপেয়ী, তা সত্যি আজকেও আমাদের অবাক করে। সোনালী চতুর্ভুজ সড়ক যোজনা মনে আছে? বাজপেয়ীর অন্যতম মাস্টার স্ট্রোক ছিল ভারতের সব থেকে বড় সড়ক পরিকল্পনা। জাতীয় মহাসড়কের একটি নেটওয়ার্ক যা দেশের বেশিরভাগ শিল্প, কৃষি ও সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করেছে। ভারতের 4টি প্রধান মহানগর দিল্লি উত্তর, কলকাতা পূর্ব, মুম্বাই পশ্চিম এবং চেন্নাই দক্ষিণকে ছুঁয়ে গিয়েছিল এই চতুর্ভুজ গঠন। এই নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত অন্যান্য শহরের মধ্যে রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, বালেশ্বর, ভুবনেশ্বর, কটক, দুর্গাপুর, জয়পুর, কানপুর, পুনে, সুরাট, বিজয়ওয়াড়া, আজমের, ভাইজ্যাক, বুধগয়া, বারাণসী, আগ্রা, মথুরা, ধানবাদ, গান্ধীনগর, উদয়পুর এবং বরোদরা। এই বিশাল মহাসড়কের মূল লক্ষ্য হল ভারতের 4টি মহানগরের মধ্যে দূরত্ব এবং যাতায়াতের সময় হ্রাস করা। 1999 সালের 6 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীকালে মনমোহন সিং পরিচালিত ইউপিএ সরকার তার 10 বছর সময়কালে যতটা রাস্তা সম্প্রসারণ ঘটিয়েছিল তার প্রায় দ্বিগুণ হয়েছিল বাজপেয়ীর সময়। এছাড়া সর্বশিক্ষা অভিযান অটল বিহারী বাজপেয়ীর আরেকটা বড় ভূমিকা ছিল। সর্বশিক্ষা অভিযান ভারত সরকারের একটি প্রধান প্রকল্প। এর লক্ষ্য ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা সর্বজনীন করা এবং ভারতীয় সংবিধানের 46তম সংশোধনীতে নির্দেশ করা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সীদের 2001 সালে 205 মিলিয়ন আনুমানিক বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা বিধান মৌলিক অধিকার। আর এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য 2010 সাল পর্যন্ত সন্তোষজনক মানের প্রাথমিক শিক্ষা সর্বজনীন করা। এই অভিযানে মোট 8টি প্রমুখ যোজনা গ্রহণ করা হয়েছিল। অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস এছাড়াও কেজিবিভিওয়াই এই অভিযানের অন্তর্ভুক্তি করা হয়েছিল। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় যোজনা, যা সমস্ত মেয়েদের শিক্ষিত করে তোলবার উদ্দেশ্যে 2004 সালে শুরু করা হয়, তাও এই অভিযানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতের স্কুল ছুট, স্কুলে না যাওয়া, অর্থনৈতিক কারণে শিক্ষা না পাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছিল সর্বশিক্ষা অভিযান। প্রকল্পটি গ্রাম পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল এবং 2004 সালেই ভারতের কয়েকটি গ্রামে এই অভিযান শুরু করায় এবং প্রাথমিক শিক্ষা কেন্দ্র খোলা হয়েছিল। এই প্রকল্পটি সর্বপ্রথম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গ্রামে সফলভাবে প্রয়োগ করা হয়েছিল। সবার জন্য শিক্ষা নিয়ে রাজ্য সরকারের সহায়তায় দরিদ্র শিশুদের জন্য বিকেলে খাবার পরিকল্পনা করা হয়।
এবং এর ফলে সাক্ষরতার হারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা দিয়েছিল। বেসরকারি সংগঠনগুলি অকুণ্ঠ চিত্তে দরিদ্র মানুষের জন্য জমি দান করে এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃক বিদ্যালয় নির্মাণ কার্যও সম্পূর্ণ হয়েছিল সেই সময়। আর আরেকটি বিষয় আলোচনা না করলে অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। তার বিদেশ নীতি। এই সময় ভারতবর্ষের বিদেশ নীতিতে এমন কয়েকটি বড় সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছিল যা আজও ভারতের বৈদেশিক নীতি এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাইলস্টোন হিসেবে উল্লেখযোগ্য। 2000 সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারতের একটি রাষ্ট্রীয় সফর করেছিলেন। 1978 সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের সফরের পর 22 বছর পর যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রপতি দ্বারা এটি ছিল ভারতের প্রথম ভারত সফর। প্রেসিডেন্ট ক্লিন্টনের এই সফরে দুদেশের মধ্যে সম্পর্কের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে প্রশংসিত ছিল। বাজপেয়ী এবং ক্লিন্টন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা করেছিলেন এবং এই সফর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছিল। ইন্দো মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথের উপর একটি গুরুত্বপূর্ণ নথি সফরের সময় সম্পর্ক স্বাক্ষরিত হয়। অটল বিহারী বাজপেয়ীর সময় বেশ কয়েকটি বড় বড় দুর্ঘটনা ভারতে ঘটেছিল। যেমন 2001 সালে সংসদে আক্রমণ ঘটেছিল, ভুজে ভয়াবহ ভূমিকম্প, গাইসাল ট্রেন দুর্ঘটনা এবং অক্ষরধাম মন্দিরে জঙ্গি হানা। ইরাক যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে তেল এবং পেট্রোপণ্যের যে দাম তা বৃদ্ধি পায়। এত কিছুর পরও ভারতের অর্থনীতি কিন্তু একই জায়গায় দাঁড়িয়েছিল। এই ঘটনাগুলি যে কোনো একটির জন্য ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারত, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সঠিক নেতৃত্ব ভারতের অর্থনীতিকে এই জায়গায় ধরে রাখতে পেরেছিল। কেমন মানুষ ছিলেন অটল বিহারী বাজপেয়ী? একসময় তার রাজনৈতিক সেক্রেটারি তরুণ বিজয় এক অসাধারণ স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছিলেন, পঞ্চজন্ম পত্রিকায় সোনিয়া গান্ধীকে কড়া ভাষায় একবার তিনি নিন্দা করেছিলেন। পঞ্চজন্ম পত্রিকা হাতে নিয়ে তরুণ বিজয়কে ফোন করে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, সবসময় নীতিগত আক্রমণ করবে, ব্যক্তিগত আক্রমণ কখনোই শোভন নয়। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকাল বিতর্কের ঊর্ধ্বে ছিল না। বহু রকমের বিতর্কে তার সরকারের বহু মন্ত্রী এবং শরিক দলরা জড়িয়ে পড়েছিলেন। তবুও এত কিছুর মধ্যে থেকেও অটল বিহারী বাজপেয়ী অসামান্য কৃতিত্বের সঙ্গে তার প্রধানমন্ত্রিত্বকাল চালিয়ে গিয়েছিলেন। ভিডিওর মাঝখানে আপনাদের বলেছিলাম যে রাম জন্মভূমি ইস্যুতে অটল বিহারী বাজপেয়ী নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। বলা যেতে পারে রাজনীতি থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছিলেন। এর ব্যাখ্যা এখনো পর্যন্ত পরিষ্কার কেউই বলতে পারেন না। কিন্তু এই বাজপেয়ী প্রধানমন্ত্রিত্বকালে যখন গোদ্রার ঘটনা গোটা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছিল, তখন আমরা প্রধানমন্ত্রী বাজপেয়ীর মুখ থেকে শুনেছিলাম সেই রাজধর্ম পালনের উপদেশ যা তিনি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন। ভারতের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে 2015 সালে ভারত রত্ন সম্মানে সম্মানিত করে দেশ। আজকের ভিডিওর মধ্যে দিয়ে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে একটা সামান্য ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, রাজনীতিতে কেউ কোনো একটা নির্দিষ্ট দলকে পছন্দ করে, কেউ করে না, সে বিজেপি হোক বা কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক শক্তি। কিন্তু ভারতের ইতিহাসে বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব যাদের আজকের সময় দাঁড়িয়ে ভীষণ ভীষণ প্রয়োজন, কারণ সময় বদলেছে। রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। তাই বাজপেয়ীর মতো নেতৃত্বের এক তো তার নেতৃত্বসুলভ আচরণ, দ্বিতীয়ত তার নেতৃত্বে ভারতের সেই সময়ের যে পথ চলা, মাত্র 5 বছরে বাজপেয়ী যে কৃতিত্ব দেখিয়েছিলেন সেটা হয়তো অনেক সরকারই 10 বছরেও দেখাতে পারেনি। তাই ভারতের অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি অটল বিহারী বাজপেয়ীর নাম অবশ্যই থাকবেন। এবং বাজপেয়ী মানুষ হিসেবে কতটা বড় ছিলেন, রাজনীতিবিদ হিসাবে কতটা বড় ছিলেন, তা সমস্ত আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ধরনের ভিডিও সত্যি আপনার ভালো লাগে, প্লিজ কমেন্টে আপনি জানাবেন আপনার কেমন লাগলো। আপনার কোনো মতামত থাকলে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওর মধ্যে দিয়ে একটা বার্তাই দিতে চাইবো, আমি ইতিহাস নিয়ে কাজ করি, কোনো রাজনৈতিক মতামতের জায়গা আমার ভিডিওতে অ্যাটলিস্ট নেই। সেটা আপনারা মনে করতে পারেন, সেটা আপনাদের মনে হওয়া, কিন্তু ইতিহাস নিয়ে কাজ করা একজন ব্যক্তির পক্ষে সমস্ত কিছু তুলে আনতেই হয়। আর এই ভিডিও ভালো লাগলে প্লিজ আপনি অন্যান্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই বলবো, আমার সঙ্গে থাকতে হলে আগামী দিনে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।